বন্দিরানা পর্ব ৬। বুধবার রাতে বৃষ্টি হয়নি, তারপরও সকালে শীত শীত করছে। বাড়ির পেছনের মাঠে হালকা কুয়াশা ঝুলে থাকতে দেখল রানা। বেড়ার গায়ে হেলান দিয়ে ৩-৪ মাইল দূরের ছোট শহর হেফজি-বাহ এর দিকে তাকিয়ে আছে। চিলেকোঠায় একটা ক্যাম্প বেডে রাত কাটিয়েছে রানা। কিচেনে বসে শায়লা আর ইসহাকের সঙ্গে ব্রেকফাস্ট সেরেছে ও। বাকি কারো তখনো ঘুম ভাঙেনি। ঘুম ভালো হওয়ায় শরীরটা তাজা লাগছে। এই মুহূর্তে শায়লার জন্য অপেক্ষা করছে ও। গোলাঘর থেকে গাড়িটা বের করে আনতে গেছে সে। ওর পেছনে বাড়ির দরজা খুলে গেল। মুক্তাদির আলাউইর চিৎকার শোনা গেল, শালার বেটা! ছেলেকে গালি দিচ্ছে সে। অকর্মার ধাড়ি, ভেড়াগুলোকে না পেলে এ বাড়িতে আর ফেরার দরকার নেই তোর, যা। শরীরটাকে বাঁকা করে বাপের একটা লাথি এড়ালো ইসহাক, তারপর খিঁচে দৌড় দিল। জ্যাকেটটা পতাকার মতো উঠছে পেছনে। রানাকে পাশ কাটাবার সময় চট করে একবার তাকালো সে। তার চোখের সাদা জমিন হলদেটে হয়ে আছে, শিরাগুলো চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সরু মুখটা দেখে মনে হয় ভূতে পাওয়া কোনো দুর্ভাগা। বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের দিকে চলে গেল সে। তার প্রতি দরদে টনটন করে উঠল রানার বুকটা। ওই ছেলের জ্বালায় মরে গেলাম আমি, মিস্টার শাহরিয়ার। কাছে এসে বলল মুক্তাদির আলাউই। কোমরে শার্ট গুছছে সে। আপনারা দেখছি সকাল সকাল বেরোচ্ছেন। কাজও অনেক, বলল রানা। কোতোয়াল আর জামালও এখনো ঘুমাচ্ছে? মাথা ঝাঁকালো লোকটা। এরকম নিকৃষ্ট মানুষদের কাছ থেকে আর কি আশা করেন আপনি? হয় ঘুম, না হয় কারো অনিষ্ট করার চিন্তা, এই দুটোই তো কাজ ওদের। টয়োটা নিয়ে গোলাঘর থেকে বেরিয়ে এলো শায়লা। গাড়ি থামতে দরজা খুলে তার পাশে উঠে বসলো রানা। জানালার কাঁচ নামিয়ে মদ্যপ লোকটার উদ্দেশ্যে বলল, ট্রাক বা মরিস বা কাভার্ড ভ্যান নিয়ে কোথাও যাবার কথা ভেবে থাকলে ভুলে যান। চাবিগুলো আমার কাছে। কোতোয়ালকে বলবেন দুপুরে ফিরবো আমি। মুক্তাদিরের চোয়ালটা ঝুলে পড়ল। গাড়ি ছেড়ে দিল শায়লা। নেভি ব্লু রঙের স্কি প্যান্ট পরেছে সে। গায়ে চড়িয়েছে ভারী শিপস্কিনের জ্যাকেট, মাথায় জড়ানো সিল্ক স্কার্ফ। ফর্সা মুখটা বেদানার মতো রাঙা হয়ে উঠল। কারণটা হলো বারবার তার দিকে ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে রানা। আপনার চাচা পাহাড়ের ওদিকে তাড়িয়ে দিল ছেলেটাকে, বলল রানা। ভেড়া ছাগল না আনতে পারলে ফিরতে মানা করে দিয়েছে। মাথা ঝাঁকালো শায়লা। ৫-৭টা করে স্থানীয় বাজারে বেচছে চাচা। নিয়ে আসার লোক নেই, ওগুলো প্রায় রাতেই পাহাড়ে থেকে যায়। মাঝে মধ্যে ওগুলোকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে পড়ে। ইসহাকের একটা শিপডগ দরকার না? ছিল একটা, পুরনো মাইনশাফটে পড়ে গত মাসে মারা গেছে। ওগুলোর কোনোটা ২০০ ফুট গভীর। হাডেরা হয়ে তালমি এল আজারে এলো ওরা। এরপর রেললাইনের পাশে রাস্তা ধরে মাউর, সিদি ইজহাক, আহিটাভ, বীর এস সিক্কা ও তুলকারাম পর্যন্ত এগিয়ে স্টেশনগুলো দেখলো। আরো সামনে সেই সুয়েকা স্টেশনটাও দেখে এলো। এখানে প্ল্যাটফর্মের বাইরে গাড়িতে বসে থাকলো রানা। শায়লা গেল ট্রেনের শিডিউল পাওয়া যায় কিনা দেখতে। ১০ মিনিট পর ফিরল সে, হাতে একটা কম্পিউটার প্রিন্ট আউট। সেটাই চোখ বুলাবার সময় ভাগ্যকে ধন্যবাদ না দিয়ে পারল না রানা। কোন ট্রেন কখন রওনা হয়ে ঠিক কটার সময় কোথায় পৌঁছবে এসব তথ্য তো জানা যাচ্ছেই, ম্যাপ ছেপে রুটগুলোও দেখিয়ে দেওয়া হয়েছে। গাড়িটা বিরাট এক শপিং মলের পার্কিং এরিয়ায় রেখে পায়ে হেঁটে রওনা হলো ওরা। রেললাইন ধরে বীর এস সিক্কা স্টেশন থেকে তালিম এল আজহার স্টেশনের দিকে যাচ্ছে। মাইল ২ হাঁটার পর একটা শাখা লাইন দেখতে পেল রানা। শুরু হওয়ার পর সমান্তরাল রেখা ধরে বেশ কিছু দূর এগিয়ে আবার মূল লাইনের সঙ্গে এক হয়েছে। স্টেশনের কাছাকাছি এই শাখা লাইন রাখার উদ্দেশ্য হলো প্রয়োজনে যাতে ইঞ্জিনকে ঘুরিয়ে নেওয়া যায়। লাইন দুটোর দুপাশে পাহাড়ি ঢাল প্রায় খাড়াভাবে উঠে গেছে। তবে ঢালগুলো ন্যাড়া নয়, ছোট বড় নানান সাইজের বোল্ডার ছড়িয়ে আছে চারদিকে। ওগুলোর ফাঁকে ফাঁকে গজিয়েছে ঘন কাটা ঝোপ। কাজ সেরে সেদোতিয়ামে ফিরতে বিকেল হয়ে গেল ওদের। ফার্ম হাউসের কাছাকাছি পৌঁছে জানতে চাইল শায়লা, কাজটা কি করা সম্ভব মিস্টার রানা? আপনি আমাকে মিস্টার না বললেই আমি খুশি হব, বলল রানা। আমিও খুশি হব আপনি যদি আমাকে আপনি না বলেন। বেশ, বলবো না, বলল রানা। তবে তুমিও আমাকে তুমি বলবে, ঠিক আছে? হ্যাঁ শায়লা, কাজটা করা সম্ভব। হাসছে ও। তবে দাদুর সঙ্গে আরেকবার কথা বলতে হবে আমাকে। চোরাকাদা এড়িয়ে জলাভূমির মাঝখানটা চষে বেড়াচ্ছেন পুলিশ সুপারিনটেনডেন্ট বখতিয়ার খিলজি আর তার সঙ্গীরা। প্রত্যেকের পায়ে রাবার বুট থাকায় রক্ষে,
তা না হলে এতটা গভীর কাদা থেকে পা তোলা সম্ভব হতো কিনা সন্দেহ। ইসরায়েলের কিছু এলাকা সমুদ্র সারফেসের চেয়েও নিচু, এটা জানা আছে পুলিশ সুপারের, কিন্তু উপত্যকার ঢাল ও মাথাও যে কাদার তৈরি হতে পারে এ তার জানা ছিল না। এক জায়গায় থেমে সার্জেন্টের দিকে ফিরলেন খিলজি। এ ধরনের পরিবেশে একজন মানুষ কতক্ষণ টিকতে পারে? শুনলে আপনি অবাক হবেন স্যার, বলল সার্জেন্ট নেতানিয়াহু। অনেক সময় 7 দিনও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। ক্লাসিক কেসটা 5 বছর আগের। তখন শীতকাল, কয়লা খনিতে কাজ করতে বেরিয়ে এক কয়েদি পালালো। 15 দিন ধরা দেয়নি সে। কি করে তা সম্ভব হলো? জেলখানা থেকে মাইল 3 দূরে একটা কটেজে লুকিয়েছিল। এটাই হলো সমস্যা। জেলখানার চারদিকের জলাভূমিতে এ ধরনের জায়গার কোনো অভাব নেই। বছরের বেশিরভাগ সময় ওগুলো খালি পড়ে থাকে, অথচ সারাক্ষণ নজর রাখা সম্ভব নয়। উপত্যকার নিচে নেমে সে নিজের গাড়ির দিকে এগোলেন খিলজি। ওটার পেছনে পুলিশের একটা জিপ দাঁড়িয়ে রয়েছে। বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। কল্পনার চোখে দেখতে পাচ্ছেন আল শাহরিয়ার পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। দৃশ্যটা যেন আরো ক্লান্ত করে তুলল তাকে। কার ও জিপের কাছাকাছি চলে এসেছেন। কুয়াশার ভিতর থেকে একটা ল্যান্ড রোভারকে এগিয়ে আসতে দেখলেন খিলজি। রাস্তার পাশে থামলো ওটা। নিচে নেমে পুলিশ সুপারের দিকে এগিয়ে এলো মোসাদ এজেন্ট মিরাজ তারিকি। ওদিকটায় কোনো ক্লু পেলেন? মাথা নাড়ল তারিকি। আপনার হেড কনস্টেবলের ধারণা পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত বাড়ি বাড়ি তল্লাশি। এলাকায় প্রচুর পরিত্যক্ত কুঁড়ে খালি পড়ে রয়েছে, যে কোনো একটাই লুকিয়ে থাকতে পারে। কিন্তু এই গ্যারান্টি কে দেবে যেগুলো এরই মধ্যে তল্লাশি চালানো হয়ে গেছে তার একটাই গিয়ে ঢুকবে না সে? সার্জেন্ট নেতানিয়াহু বলল, ব্রিজ পার হয়ে এবার আমাদের পাথরের বাড়িটা একবার দেখা দরকার স্যার। কয়লা খনির পরিবহন ঠিকাদারের ভাই আল মোস্তফা জেল খাটায় আসামি। এক রাখাল 2-1 লোককে ওই বাড়িটায় আসা যাওয়া করতে দেখেছে। হ্যাঁ, অবশ্যই দেখা দরকার, বলল তারিকি। আমার কাছে একটা খবর আছে। মোসাদ হেডকোয়ার্টার জানিয়েছে জেলখানার ভেতর যে উকিল আবিল আহুদ ওরফে শাহরিয়ার ওরফে মাসুদ রানার সঙ্গে দেখা করতে এসেছিল তার কোনো অস্তিত্বই নেই। পুলিশ সুপার বললেন, আচ্ছা, তার মানে এটা সাধারণ কোনো পালানোর ঘটনা নয়, গোটা ব্যাপারটা পরিকল্পিত। তা না হলে ভুয়া একজন উকিল কি কারণে আল শাহরিয়ারের সঙ্গে দেখা করতে আসবে? এর আরেকটা মানে স্যার, বলল সার্জেন্ট নেতানিয়াহু। টমসন নিশ্চয়ই জানতো জেল থেকে বেরোবার কৌশল জানা আছে আল শাহরিয়ারের। এভাবে দুয়ে দুয়ে 4 মেলালে পরিষ্কার হয়ে যাচ্ছে মোসাদ এজেন্ট লেভি মুভিনকে এই শাহরিয়ারই খুন করেছে, বলল মোসাদ এজেন্ট মিরাজ তারিকি। আমাদের ধারণাই সত্যি হতে চলেছে, এই লোক মাসুদ রানা না হয়ে যায় না। সন্দেহ নেই সাংঘাতিক মানুষ, বললেন পুলিশ সুপার। এতক্ষণে ইসরায়েল ছেড়ে বেরিয়ে গেলেও আমি আশ্চর্য হব না। হুম, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না, বলল তারিকি। এত তাড়াতাড়ি যদি চলেই যাবে তাহলে আবিল আহুদের পরিচয় নিয়ে ইসরায়েলে ঢুকলো কেন সে? মাথা নাড়ল ঘন ঘন। কোনো একটা কাজে এসেছে লোকটা, সেটা শেষ না করে ফিরবে না। সেক্ষেত্রে অন্ধকারে না হাতড়ে সূত্র ধরে এগোনো উচিত, বললেন পুলিশ সুপার বখতিয়ার খিলজি। সার্জেন্ট, আপনি জেরুজালেমে চলে যান। খোঁজ নিয়ে দেখুন উকিল টমসন সম্পর্কে কি জানা যায়। ভুয়া উকিলের চরিত্রে যারা অভিনয় করে সাধারণত দেখা যায় অতীতে তারা প্র্যাকটিস করত। নানা কারণে গত কয়েক বছরে যাদের প্র্যাকটিস করার লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে তাদের তালিকার উপর চোখ বুলাতে ভুলবেন না। আরেকটা কথা নেতানিয়াহু। ইয়েস স্যার। টপ প্রায়োরিটি। আমাদের হাতে সময় খুব কম। কোলের ওপর ছড়ি নিয়ে একটা আর্ম চেয়ারে বসে রয়েছেন খাদেমুল দাউদ। চোখ দুটো আধ বোঝা, যেন ঘুমিয়ে পড়বেন। চিবুক থেকে জরাগ্রস্ত চামড়া ঝুলছে। উল্টো দিকে চেয়ারটায় বসে কফির কাপে চুমুক দিচ্ছে রানা। শায়লা কিচেনে ব্যস্ত, ওদের জন্য বিকালের নাস্তা তৈরি করছে। শেষ কবে আপনি ডাক্তার দেখিয়েছেন দাদু? জানতে চাইল ও। চেয়ারে নড়ে চড়ে বসলেন বৃদ্ধ। আমার ব্যাপার নিয়ে উদ্বিগ্ন হয় না রানা। দেখে যত খারাপ মনে হচ্ছে আসলে আমার অবস্থা অতটা খারাপ নয়। আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার। বেশ, কি মনে হলো আপনার? তোমার প্ল্যানটা? কর্কশ শব্দে হেসে উঠলেন বৃদ্ধ দাউদ। তোমার কাছ থেকে যেমনটি আশা করা যায়, কোল্ড নার্ভ ও সিম্পলিসিটির মিশ্রণ দেখতে পাচ্ছি আমি। ট্রেন ডাকাতি নয়, ট্রেন হাইজ্যাক। এক কথায় মার্ভেলাস। এই এলাকা সম্পর্কে আমার ধারণা কম,
বলল রানা। আমি জানতে চাই প্ল্যানটা প্র্যাকটিক্যাল হয়েছে কিনা। এটা ব্যর্থ হবার আমি তো কোনো উপায় দেখছি না। কোনো খুঁত? 40 মিনিট পর ওই লাইন ধরে একটা প্যাসেঞ্জার ট্রেন আসবে, বললেন খাদেমুল দাউদ। হাইজ্যাক করা ট্রেনকে তোমরা যদি পেছন দিকে ছোটাও সংঘর্ষ হবার কোনো ভয় নেই, বলল রানা। প্যাসেঞ্জার ট্রেন রওনা হবে হাইফা থেকে। তালমি এল আজারে পৌঁছাতে ওটার যে সময় লাগবে, বীর এস সিক্কা থেকে ওই একই জায়গায় আমাদের পৌঁছাতে সময় লাগবে তার অর্ধেক, কারণ দূরত্বটাও প্রায় অর্ধেক। তাহলে সব ঠিকই আছে। ট্রেনটা কে চালাবে তা কিন্তু তুমি বলনি। দরকার হলে আমি চালাবো, বলল রানা। তবে 2-3 জন সহকারী দরকার হবে আমার। তাদের মধ্যে অন্তত একজনকে ফায়ার আর্মস চালাতে জানতে হবে, আরেকজনকে হতে হবে ট্রেন সম্পর্কে অভিজ্ঞ, এই যেমন বগি জোড়া লাগাতে পারে, প্রয়োজনে চালাতেও পারে। প্যালেস্টাইনে আর্মস আবার কে না চালাতে জানে, বলে হেসে উঠলেন দাদু। দেখা যাচ্ছে আমার বডিগার্ডদের কথা মনে রেখেই প্ল্যানটা তৈরি করেছো তুমি। ওরা 3জনেই রেলওয়ের কর্মচারী ছিল। আমি ওদেরকে অস্ত্র চালানো শিখিয়েছি। ওদেরকে তুমি নিতে পারো। আপনি এখানে একা থাকবেন? একা থাকতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া শায়লা তো আছেই। শায়লাকেও আমার দরকার হবে দাদু, বলল রানা। মাথা নাড়লেন বৃদ্ধ দাউদ। ওকে আমি কোনো অ্যাকশনে পাঠাতে পারি না রানা। একজন বুড়ি একপাল ভেড়া নিয়ে রেললাইন পার হচ্ছে ঠিক যখন কাছাকাছি চলে এসেছে ব্যাংকার্স ট্রেন, বলল রানা। অনেক চেষ্টা করছে সে, কিন্তু ভেড়াগুলোকে লাইন থেকে নামাতে পারছে না। ট্রেনের ড্রাইভার স্পিড কমাতে বাধ্য হবে। সেই সুযোগে ওটার পেছনের বগিতে উঠে পড়বো আমরা। বেশ। একটা দীর্ঘশ্বাস ফেললেন দাদু। বোঝা যাচ্ছে ওর সাহায্য তোমার খুব দরকার। তবে রানা, এটুকু বলে থেমে গেলেন তিনি। তবে দাদু, শায়লার ব্যাপারে তোমাকে একটা কথা বলতে চাই। তুমি ওকে অ্যাকশনে রাখতে চাইছো বলে আমি শর্ত দিচ্ছি, ব্যাপারটা সেরকম কিছু নয়। হয়তো সময়ের আগে হয়ে যাচ্ছে, তবে কথাটা একসময় তোমাকে আমার বলতেই হতো। এত ভূমিকা করার দরকার নেই দাদু, আপনি যা খুশি নির্দ্বিধায় বলুন। দোয়া করি নিরাপদে এই নরক থেকে বেরিয়ে যেতে পারবে তুমি, বললেন খাদেমুল দাউদ। যখন যাবে, যদি সম্ভব হয়, শায়লাকেও সঙ্গে করে নিয়ে যেও। এটা তোমার কাছে আমার একান্ত অনুরোধ। মৃদু হেসে মাথা ঝাঁকালো রানা। ওর সমস্যাটা শুনেছি। আপনি না বললেও ওদেরকে বের করে নিয়ে যেতাম দাদু। ওদেরকে? শায়লা আর ইসহাক, বলল রানা। অসহায় ভাইটির প্রতি তার এত বেশি মায়া যে তাকে ছাড়া কোথাও যাবে না শায়লা। আল্লাহ মেহেরবান, চোখ বুজে কৃতজ্ঞতা প্রকাশ করলেন দাদু। তাহলে ঠিক হলো, বলল রানা। আপনার 2জন বডিগার্ডকে নেব আমরা, রুস্তম আর জিগলুকে। তবে মুহাদিয়াকেও পরে দরকার হবে আমার। বেশ, তাই হবে। বুধবার, শেষ বিকেল। প্ল্যানটা আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। টেবিলে বসা ও লিভিং রুমের দেয়াল ঘেঁষে দাঁড়ানো সবার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে শুরু করলো রানা। দাদুর ফার্ম হাউস থেকে আসার সময় রুস্তম ও জিগলুকে নিয়ে এসেছে ওরা। আসার পথে গাড়িতে তাদেরকে ব্রিফ করেছে রানা, জানিয়ে দিয়েছে বন্ধু বেশে শত্রুদের পরিচয়। এই মুহূর্তে দরজার দুপাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা, বিশেষভাবে লক্ষ্য রাখছে কোতোয়াল আর জামালুর উপর। তারা 2জন বসেছে রানার মুখোমুখি 2টো চেয়ারে, মাঝখানে মুক্তাদির আলাউইকে নিয়ে। শায়লা বসেছে রানার পাশে। রানার প্ল্যানটা এরকম: ডাকাতি নয়, ট্রেনটাকে হাইজ্যাক করা হবে। অপারেশন শুরু হবে বীর এস সিক্কার মাইল 2 দূরে, কারণ ওখানে ট্রেন ঘুরিয়ে নেওয়ার সুযোগ আছে। শেষ হবে তালমি এল আজরার দক্ষিণ প্রান্তে। রোববারে ইহুদিদের বেশ কয়েকটা হাট বসে। প্রতিটি হাটে প্রচুর শুয়োর ও ভেড়া কেনাবেচা হয়। সকাল 10টার দিকে শায়লাকে নিয়ে প্রথমে রওনা হবে মুক্তাদির আলাউই। ওদের ক্যাটল ট্রাকে 10-12টা ছাগল ও ভেড়া থাকবে। বীর এল সিক্কা স্টেশনের মাইল 2 আগে জঙ্গলের ধারে ভেড়া, ছাগল ও শায়লাকে নামিয়ে দেবে সে। ভেড়ার পাল নিয়ে ওখানে অপেক্ষা করবে শায়লা। ব্যাংকার্স ট্রেন যখনই আসুক, সেটাকে আসতে দেখলে ওগুলোকে নিয়ে লাইনের উপর উঠে পড়বে সে। বাঁক ঘোরার সময় ট্রেনের বগিগুলো দেখতে পাওয়া যাবে। ওগুলোর সংখ্যা 8 হলে ধরে নিতে হবে ওটাই মেইল, অর্থাৎ ব্যাংকার্স ট্রেন। শায়লাকে নামিয়ে দিয়েই কাছাকাছি কোনো হাটে চলে যাবে মুক্তাদির আলাউই। 10-12টা শুয়োর কিনে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাবে তালমি এল আজারের দক্ষিণ প্রান্তে
রেল লাইনের ধারে, শহর যখন আর ঠিক 2 মাইল দূরে। শায়লাকে নিয়ে তার চাচায় বেরিয়ে যাওয়ার 1 ঘন্টা পর ভাঙাচোরা তোবড়ানো মরিস ভ্যানে চড়ে রওনা হবে রানা ও কোতোয়াল। বিপজ্জনক লোকটাকে যতক্ষণ পারা যায় নিজের পাশে রাখতে চাইছে রানা, তার উপর যাতে একটা চোখ রাখা যায়। সঙ্গী জামালুর কাছ থেকে দূরে সরিয়ে রাখাটাও উদ্দেশ্য। জামালু থাকবে রুস্তম আর জিগলুর সঙ্গে। তারা শায়লার চেয়ে 2 ঘন্টা আগে রওনা দেবে, বীর এস সিক্কায় পৌঁছাবে পায়ে হেঁটে। ট্রেনের গার্ডকে সামলাবে জামালু আর রুস্তম, তারপর চলে আসবে ইঞ্জিন সংলগ্ন বগির মাথায়। ওখানে রানা ও কোতোয়াল থাকবে, ট্রেনের ড্রাইভারকে কাবু করবার কাজে ওদেরকে সাহায্য করবে তারা। গার্ডের কাছে রেডিও ফোন আছে, লক্ষ্য রাখতে হবে সেটা যেন কিছুতেই ব্যবহার করতে না পারে সে, তবে বিনা প্রয়োজনে কাউকে খুন করা যাবে না। ট্রেন চালাবে রানা, ওকে সাহায্য করবে কোতোয়াল। পুলিশ, সিকিউরিটি গার্ড ও সৈনিকদের সম্ভাব্য হামলার জবাব দেবে রুস্তম আর জামালু। হাতের কাজ শেষ হলে ট্রেন থেকে নেমে যাবে রুস্তম আর জিগলু। নেমে কোথায় যাবে বা কি করবে সেটা শুধু ওরা আর রানা জানে, আর কাউকে জানানো হয়নি। শুধু বলা হলো ওরা দুজন ব্যাকআপ টিম হিসেবে থাকবে। জিগলুর কাজ ট্রেনটাকে 2 ভাগ করা। ইঞ্জিন ও পাশের বগিটা রেখে ট্রেনের বাকি অংশ আলাদা করে ফেলা হবে। চেষ্টা করা হবে ট্রেন সচল থাকার সময়ই কাজটা যাতে করা যায়। তা করা সম্ভব হলে বেশিরভাগ সশস্ত্র প্রতিপক্ষ রয়ে যাবে ইঞ্জিনবিহীন বগিগুলোর একটায়। প্রথম বগিতে ডলারের বস্তার সঙ্গে যদি হীরা ভর্তি ব্রিফকেস থাকে, শুধু তাহলেই ওটায় কিছু প্রাইভেট সিকিউরিটি গার্ড থাকবে। ইঞ্জিন সহ প্রথম বগি আলাদা করে ফেলার পর উল্টো দিকে ছুটবে ট্রেন, অর্থাৎ যেদিক দিয়ে এসেছিল সেদিকে যাবে। যাবে তালমি এল আজার এর দক্ষিণ প্রান্ত পর্যন্ত, থামবে শহর থেকে মাইল 2 দূরে থাকতে। ওখানে ট্রাক ভর্তি খড় ও শুয়োর নিয়ে অপেক্ষা করবে মুক্তাদির। ট্রেন থামিয়ে নামবে ওরা, ডলারের বস্তা ও ব্রিফকেস তোলা হবে ট্রাকে, লুকানো হবে খড়ের গাদার ভিতরে। সবার পরনে নোংরা কাপড় চোপড় থাকবে, যেন হাট থেকে ফিরছে দেহাতি লোকজন। ওরা সবাই গলা ফাটিয়ে হিব্রু ভাষার গান গাইতে গাইতে সেদত ইয়ামে ফিরবে। এক পর্যায়ে গোফরান জামালু জানতে চাইল, ভাগবাটোয়ারা কিভাবে হবে? ভাগবাটোয়ারা নয়, মজুরি, শুধরে দিয়ে বলল রানা। না, ওর বিবেচনায় $30,000 কম হয়ে যায়। কোতোয়াল আর জামালুকে দেওয়া হবে $25,000 করে, মোট $50,000। আর হীরা পাওয়া গেলে মজুরি বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। রানা আরো জানালো, মুক্তাদির আলাওই আরো বেশি পাবে, তবে সেটা কত তা নির্ধারণ করবেন দাদু। সবশেষে রানা বলল, কারো কোনো প্রশ্ন আছে? কোতোয়ালের দিকে তাকালো জামালু। কেমন লাগলো তোমার? মাথা চুলকাচ্ছে কোতোয়াল। আমার তো ভালোই লাগছে, বলল সে। স্বীকার করছি শাহরিয়ারের ঘিলু আছে। আমি রাজি, চুক্তি মতো কাজ করতে আমি রাজি। তাহলে আমিও, বলল জামালু। তবে সামান্য একটু খুঁত আছে, বলল কোতোয়াল। সময় থাকতে বলে ফেলো, শুধরে নেওয়া যাবে, তাগাদা দিল রানা। ট্রেনের ড্রাইভার আর তার সহকারীর পরনে ইউনিফর্ম থাকে। আমরা সিভিল ড্রেসে থাকলে আশেপাশের লোকজনের সন্দেহ হতে পারে। বেশ কিছুটা পথ লোকালয়ের ভেতর দিয়ে পিছু হটবো আমরা। ভাগ্য খারাপ হলে কোনো রেলকর্মী কিংবা পুলিশের চোখেও ব্যাপারটা ধরা পড়ে যেতে পারে। তোমার কথায় যুক্তি আছে, বলল রানা। তবে ড্রাইভার আর তার সহকারীকে কাবু করার পর তাদের ইউনিফর্ম আমরা ব্যবহার করতে পারবো না কেন? পারবো, কিন্তু সেক্ষেত্রে ওদেরকে ইঞ্জিন রুমের মেঝেতে উলঙ্গ অবস্থায় ফেলে রাখতে হবে। না, তা হবে না, বলল রানা। অজ্ঞান করার পর কম্বল কিংবা তেরপল দিয়ে ঢেকে রাখা হবে তাদেরকে। ও আচ্ছা, হ্যাঁ। আবার মাথা চুলকালো কোতোয়াল। আরেকটা কথা। বলো। তুমি বলছিলে যে লিগনাইট ও নার্ভ গ্যাস দরকার, বলল কোতোয়াল। কায়সারিয়ার এক লোককে চিনি আমি, বললে হয়তো ব্যবস্থা করতে পারবে সে। হাতে সময় আছে, কাল সকালে আমার গাড়ি নিয়ে একবার ঘুরে আসো তোমরা দুজন, বলল রানা। জিনিসটা পেলে খুব ভালো হয়। আরো একটা জিনিস দরকার হবে, বস্তা। যে ক্যানভাসের ব্যাগে ডলার থাকবে সেগুলো নিশ্চয়ই সেন্ট্রাল ব্যাংক অফ ইসরায়েলের সম্পত্তি হবে, দেখলেই যাতে চেনা যায়। কাজেই ওগুলো নিয়ে চলাফেরা করা উচিত হবে না। বড় আকারের চটের বস্তা লাগবে কয়েকটা, পুরনো হলেই ভালো হয়। ব্যাগের সব ডলার ওই বস্তায় ভরে নেব আমরা। এই সময় উঠান থেকে ঘোড়ার ডাক ভেসে এলো। জানালা দিয়ে বাইরে তাকালো সবাই। দেখা গেল গোলাঘরের ভেতর থেকে ঘোড়ায় টানা গাড়ি নিয়ে বেরিয়ে আসছে আত্মভোলা ইসাক, ঘন ঘন মাথা দুলিয়ে আপন মনে গান গাইছে।
ঘোড়া লাগাম ধরে গেট দিয়ে বেরিয়ে গেল সে। গাড়িতে পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে শুকনো খড়। সময়টা গোধূলি, আকাশে দুর্যোগের ঘন ঘটা। প্রতিবন্ধী ছেলেটা গরু ছাগল ও ভেড়ার খাবার নিয়ে পাহাড়ে যাচ্ছে। এই দায়িত্ব কেউ তাকে দেয়নি, কাজটা নিজের গরজেই করে সে। ও জানে অবলা জীবদেরও খিদে লাগে। জানালার দিক থেকে চোখ ফিরিয়ে নিল কোতোয়াল। ধন্যবাদ শাহরিয়ার। খুশি হয়ে উঠেছে সে। শহরে গেলে একটু ঘুরে বেড়ানোও হবে। হুম, আপত্তি করল রানা। কোথাও আড্ডা মারা চলবে না। কাজ সেরে সোজা ফিরে আসবে তোমরা। আর তোমাকে বলছি। ঘাড় ফিরিয়ে জামালুর দিকে তাকালো ও। আরেকটা গাঁজা ভরা সিগারেট ধরাচ্ছে সে। এই নেশাটা ছাড়তে হবে তোমাকে, অন্তত কাজটা শেষ না হওয়া পর্যন্ত। তুমি নিজের চরকায় তেল দাও শাহরিয়ার, আমি আমারটাই দিই। রাগ রাগ একটা ভাব দেখিয়ে প্যাসেজে বেরিয়ে গেল জামালু। সিগারেট ধরালো কোতোয়াল। একটা ব্যাপারে খুঁতখুঁত করছে মনটা। কাজ সেরে আমরা এখানে ফেরার পর কি ঘটবে? রানার মনে পড়ল শায়লা আর ওর পালানোর কি উপায় করা যায় তা নিয়ে মুক্তাদির আলাওয়ের সঙ্গে গোপনে আলোচনা করেছে ও। আলোচনা শুরুর আগে মাতাল লোকটাকে বিশেষভাবে বারণ করে দিয়েছে এ ব্যাপারে কোতোয়াল আর জামালু যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। সিদ্ধান্ত হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানে ফলস বটম লাগিয়ে দেবে মুক্তাদির। সেখানে লুকিয়ে থাকবে রানা আর শায়লা। মুক্তাদির নিজে ভ্যান চালিয়ে বন্দরে পৌঁছাবে, মিশরগামী জাহাজে তুলে দেবে ওদেরকে। ওদের সঙ্গে যে তার ছেলে ইসাকও যাবে এটা এখনো জানানো হয়নি তাকে। সোমবারটা আমরা গ্যাট হয়ে বসে থাকবো এখানে, তারপর যে যার পথ ধরবো। কোতোয়ালের প্রশ্নের জবাবে বলল রানা। মিষ্টি ভাগ হবে কখন? হবে না, বলল রানা। লুটের ভাগ নয়, তোমরা তোমাদের পাওনা পাবে। পাবে ঠিক 15 দিন পর, শেফাইমে, যার মধ্যস্থতায় তোমাদেরকে ভাড়া করা হয়েছে তার কাছ থেকে। চুক্তিতে ঠিক যেমন বলা হয়েছে। তা বলা হোক, খুশির দিনে এখানেই দেনা পাওনা মিটিয়ে দিলে ক্ষতি কি? তুমি আমাকে হতাশ করলে কুদ্দুস কোতোয়াল। আমি ভেবেছিলাম তোমার মাথায় কিছুটা ঘিলু আছে। মাথা নাড়ল রানা। আমরা চুক্তিটাকে সম্মান করব। তোমার আর কি, কেটে পড়ার রাস্তা নিশ্চয় ঠিক করে রেখেছ, বলল কোতোয়াল। কিন্তু আমার আর জামালুর কি হবে? কেন? এক কি দু হপ্তা লুকিয়ে থাকবে এখানে, পরিস্থিতি ঠান্ডা হলে বেরিয়ে যেও। মাথা ঝাঁকালো কোতোয়াল। দেখি, তাই হয়তো করতে হবে। হাত দুটো উপর দিকে খাড়া করে আড়মোড়া ভাঙল সে। খেতে বসার আগে যাই একটু হেঁটে আসি। কোতোয়াল চলে যাওয়ার পর হাত দুটো পরস্পরের সঙ্গে সশব্দে ঘষল মুক্তাদির। আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করুন। আমরা একটা আদর্শের জন্য লড়াই করছি, নিশ্চয়ই কামিয়াব হব। আমিও একবার কিচেনে ঢুঁ মেরে আসি, দেখি গাঁজাখোর জামালুট আমার বোতলগুলো খালি করে ফেলছে কিনা। সবশেষে বাড়ির চারদিকে টহল দিতে বেরোলো রুস্তম আর জিগলু। কামরা খালি হয়ে যেতে চেয়ার ছেড়ে দাঁড়ালো রানা। দেখা দেখি শায়লাও দাঁড়ালো। বলল, আসলে কোথায় গেল কোতোয়াল? মোস্তফাকে ফোন করতে? সেটাই দেখতে যাচ্ছি, বলল রানা। চারদিকে নজর রেখো তুমি, ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবো। উঠানে বেরিয়ে এসে রানা দেখল চারদিকে এরই মধ্যে অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি শুরু না হলেও আকাশ জুড়ে জমাট বাঁধছে মেঘ। নাভির কাছে ট্রেঞ্চ কোটটার বেল্ট বেঁধে নিয়ে গেট পেরিয়ে রাস্তায় উঠল ও। উপত্যকার মাথায় আবছা মতো দুপেয়ে একটা ছায়ামূর্তি দেখতে পেয়ে আন্দাজ করলো ওটাই কোতোয়াল। কায়সারিয়ার মেইন রোডে পৌঁছাতে হলে ওদিক দিয়েই যেতে হবে তাকে। আধ ঘন্টা পর ঝমঝম করে বৃষ্টি নামল। ইতিমধ্যে দূরত্ব কমিয়ে এনেছে রানা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় কোতোয়ালকে অনুসরণ করতে ওর কোনো সমস্যা হচ্ছে না। আরও 40 মিনিট পর জলাভূমি ও মাঠ পেরিয়ে সাগর ঘেঁষা মেইন রোডে উঠল কোতোয়াল। এদিকে একটা ফিলিং স্টেশন ও পাবলিক টেলিফোন বুথ আছে। দূর থেকেই দেখা গেল ফিলিং স্টেশনটা সেনাবাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। তবে অত দূর গেল না কোতোয়াল। রাস্তা পেরিয়ে ফোন বুথে ঢুকলো সে। রাস্তার এপারে একটা গাছের তলায় দাঁড়িয়ে থাকলো রানা। একবার শুধু একটা ট্রাক ছুটে গেল কায়সারিয়ার দিকে, তারপর সব আবার নীরব ও স্থির হয়ে গেল। আলোকিত বুথে দাঁড়িয়ে সিগারেট ধরালো কোতোয়াল। তার ফোন শেষ হওয়ার প্রায় 20 মিনিট পর অস্পষ্টভাবে ইঞ্জিনের আওয়াজ পেল রানা। কায়সারিয়ার ওদিক থেকে একটা গাড়ি আসছে। 10-15 সেকেন্ড পর একটা মিনি কার ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল রাস্তার কিনারায়। জানালা খুলে বাইরে মুখ বের করলো আল মোস্তফা।
দরজা খুলে ঝটপট তার পাশে উঠে বসল কোতোয়াল। দূরত্ব মাত্র ২০ ফুট হলেও কি আলাপ হচ্ছে শোনার কোনো উপায় নেই। ২-১ মুহূর্ত পর পিছিয়ে অন্ধকারে সরে গেল রানা, তারপর ঘুরে ফার্ম হাউসের পথ ধরল। আরেকবার জানা গেল লোকগুলোর উদ্দেশ্য ভালো নয়, কিন্তু উকিল টমসনকে দেখা যাচ্ছে না কেন? কোথায় সে? কি করছে? আড়ালে থেকে সেই কি এদেরকে কুমন্ত্রণা দিচ্ছে? সম্ভব, কারণ লোকটাকে দেখে অ্যাক্টিভ টাইপের মনে হয়নি ওর। পরদিন বৃহস্পতিবার শায়লা আর ইসাককে নিয়ে পাহাড়ে উঠল রানা। ৩ জন মিলে সেই সন্ধ্যা পর্যন্ত পিকনিক করল। সেই একবারে প্রথম দিন থেকেই রানার দারুণ এক ভক্ত হয়ে উঠেছে ইসাক। ছেলেটার মধ্যে যেন অলৌকিক কিছু আছে। মুখ খোলারও আগে কিভাবে যেন বুঝতে পারে ওকে ডাকবে রানা। রানা অবাক হয়ে দেখে তার কথা শুধু ভেবেছেও অমনি কোত্থেকে ছুটে চলে আসছে ওর সামনে। ইতিমধ্যে আরো সহজ ও ঘনিষ্ঠ হয়ে উঠেছে রানা আর শায়লার সম্পর্ক। দুজনের মধ্যেই পরস্পরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। ছোঁয়াছুঁই হয়ে গেলে বিদ্যুৎ খেলে যাচ্ছে শরীরে। তবে দুজনেই যে যার লাগাম টেনে ধরে রেখেছে, পরিস্থিতির গুরুত্বের কথা মনে রেখে আবেগ ও জৈবিক চাহিদাকে সামান্যতম প্রশ্রয় দিচ্ছে না। পাহাড়ে পাহাড়ে একাকী গরু ছাগল ও ভেড়া চড়ায় ইসহাক, শাসন করবার কেউ নেই, আপন খেয়ালে কোত্থেকে কোথায় চলে যায়। এরকম একদিন পরিত্যক্ত একটা খনির ভেতর ঢুকে পড়েছিল সে। খনির ভেতর সরু খাল আছে, সেই খাল ঢুকেছে চওড়া গুহার ভেতর। গুহাটা আসলে টানেল। বেশ বড় একটা ভেলা বানিয়ে সেই আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে ৩ মাইল পর্যন্ত গেছে ইসহাক। খাল অর্থাৎ জলমগ্ন টানেলটা সাগরে মিশেছে। শুধু তাই নয়, সেখানে একটা জেটিও আছে। রানার খুব কৌতূহল হওয়ায় টানেলটা সত্যি সাগরে মিশেছে কিনা ওদেরকে দেখাতে নিয়ে গেল ইসহাক। হাতের সময় থাকায় দাদুর সেফ হাউস থেকেও একবার ঘুরে এলো ওরা। দাদু ভালোই আছেন। আসার সময় মুহাদিয়াকে সঙ্গে করে নিয়ে এলো রানা। সন্ধ্যার খানিক আগে ফার্ম হাউসে ফিরল ওরা। উপত্যকা থেকে নিচে নামার সময় টয়োটাকে দেখা গেল গেট দিয়ে ফার্ম হাউসের উঠানে ঢুকছে। কোতোয়াল আর জামালুকে দেখতে পেল রানা। জামালু সোজা বাড়ির ভেতর ঢুকলো। কোতোয়াল ওদের জন্য অপেক্ষা করছে। সেই সকালে বেড়াতে বেরিয়ে এখন ফেরা হলো? খানিকটা ব্যঙ্গাত্মক সুরে জিজ্ঞেস করলো কোতোয়াল। প্রশ্নটা রানাকে করা হলো নির্লজ্জ ভঙ্গিতে শায়লার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিচ্ছে। কোনো সমস্যা হয়েছে? জানতে চাইল রানা। মাথা নাড়ল কোতোয়াল। টয়োটার পেছনের বনেট তুলে মোটা চটের কয়েকটা খালি বস্তা দেখালো, কিন্তু জেলিগনাইট পাওয়া যায়নি। নার্ভ গ্যাস? মাথা নাড়ল কোতোয়াল। এক লোক বলেছে একটা দিন সময় দিলে চেষ্টা করে দেখবে জোগাড় করতে পারে কিনা। তার মানে কাল আবার যেতে চাও? রানা গম্ভীর। উপায় কি? ঠোঁটে অকারণ হাসি নিয়ে রানাকে দেখছে কোতোয়াল। তবে যদি ওটা না হলে চলে তো আলাদা কথা। ওটা দরকার, বলল রানা। তাহলে তো কাল একবার যেতেই হয়। হেসে উঠে ঘুরল কোতোয়াল, বাড়ির ভেতর ঢুকে পড়ল। শুক্রবার সকালে অস্ত্র ও গোলাবারুদ কোথায় কি আছে দেখতে চাইল রানা। ওদেরকে নিয়ে গোলাঘরে ঢুকলো মুক্তাদির আলাউই। গোলাঘরটা বিরাট। মেঝেতে একটা ট্র্যাপডোর আছে, সেটা খুলতে দেখা গেল ভেতরে কাঠের একটা লম্বা বাক্স রয়েছে। এত ভারী, ধরাধরি করে তুলতে কয়েকজনকে হাত লাগাতে হলো। বাক্সটা থেকে বেরোলো 7টা AK-47 রাইফেল, 5টা পিস্তল, 2 ডজন গ্রেনেড, স্মোক বোম 6টা। প্রতিটি রাইফেল ও পিস্তলের অ্যাকশন চেক করলো রানা। প্রায় নতুন অস্ত্র, তেল দিয়ে যত্ন করে রাখা হয়েছে। কার কাছে কি অস্ত্র থাকবে আগে থেকে ওদেরকে জানিয়ে রাখলো রানা। শায়লার কাছে কিছুই থাকবে না, কারণ ব্যবহার করতে জানে না সে। অস্ত্র দেওয়া হবে না মুক্তাদির আলাউইকেও, কারণ মদ্যপানজনিত কারণে যে লোকের হাত সারাক্ষণ কাঁপছে তার দ্বারা সেম সাইড হয়ে যাওয়া বিচিত্র কিছু নয়। রানা, কোতোয়াল, জামালু, রুস্তম, জিগলু আর মুহাদিয়া, এই 6 জনের কাছে একটা করে অটোমেটিক রাইফেল থাকবে। পিস্তল থাকবে রুস্তম, জিগলু, মুহাদিয়া, রানা ও জামালুর কাছে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো কোতোয়াল। কেন? আমি কি অপরাধ করলাম? আমার কাছে পিস্তল থাকবে না কেন? তুমি আমার সঙ্গে থাকবে, ট্রেন চালাতে সাহায্য করবে আমাকে, বলল রানা। আত্মরক্ষার জন্য রাইফেলই যথেষ্ট, কিন্তু রুস্তম, জিগলু, মুহাদিয়া আর জামালুকে সৈনিক ও পুলিশের সঙ্গে যুদ্ধ করতে হতে পারে, কাজেই ওদের কাছে পিস্তল থাকাটাও জরুরি। তোমার যুক্তিতে মস্ত একটা ফাঁক দেখতে পাচ্ছি আমি, গম্ভীর সুরে বলল কোতোয়াল।
যে লোক আমার সঙ্গে ট্রেন চালাবে তার পিস্তল দরকার হবে কেন? একই যাত্রায় দুরকম ফল হবে কেন? নিঃশব্দে হাসল রানা। তার কাছে পিস্তল থাকবে এই কারণে যে অপারেশনটা সেই নেতৃত্ব দেবে। প্রতিবাদ করে কিছু বলতে যাচ্ছিল কোতোয়াল, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে হতাশ ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। বোঝা গেল কুদ্দুস কোতোয়ালের দিনকাল খুব খারাপ যাচ্ছে। আপন মনে বিড়বিড় করল সে। রানার কাছে একটা পিস্তল আছে, তারপরও আরেকটা দরকার বলে মনে করছে ও। পিস্তল কোতোয়ালের কাছেও আছে, তবে সেটা রানাকে জানতে দিতে চায় না সে। স্মোক বোমগুলো থাকলো রুস্তম আর জিগলুর কাছে। রানা বলল, 6 জনের কাছে 6টা গ্রেনেড থাকবে, বাকিগুলো গোলাঘরে রেখে যাবে ওরা। আজও সবাইকে নিষেধ করে দিল রানা, একান্ত প্রয়োজন না হলে গুলি করার বা ফাটাবার কোনো দরকার নেই। কারণ গুলি ও গ্রেনেডের শব্দ অনেক দূর থেকে শোনা যাবে, সঙ্গে সঙ্গে অকুস্থলের দিকে ছুটে আসবে ইসরায়েলি মিলিটারি ও আর্মড পুলিশ। আর্মার্ড কার নিয়ে সারাক্ষণ শহরের ভিতর টহল দিয়ে বেড়াচ্ছে তারা। বাধ্য না হলে কাউকে খুনও করা যাবে না।